এই বাজেটের পরে বলা হয় যে আসলে এই মূসক নির্ধারণ করাটা অনেকটা বেআইনি। আপনি বলবেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার 5%কে হঠাৎ করে 15% বাড়িয়ে ফেলা, অনেকে বলছেন যে আইএমএফের ঋণ পাওয়ার প্রেসক্রিপশন, এই কমিটমেন্ট ছিল সাবেক সরকারের, সেই কমিটমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করছে। অনেকগুলো প্রশ্ন আপনাকে একসাথেই করে দিচ্ছি যে এই সরকারের কি আর কোনো উপায় ছিল না কোষাগারে রাজস্ব আহরণের ক্ষেত্রে? আপনার কাছ থেকে একটু জানতে চাইব। আমি তো সরকারে নাই, সরকারের যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে নিশ্চয় সেটা যেত না। আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইব, সাবেক এনবিআর আপনার সাবেক চেয়ারম্যান হিসেবে যদি আপনি জানতে চান সেটা তো ভিন্ন হিসাব। সেটা হইল এই সরকারের তো মাঝখানে এভাবে অধ্যাদেশ করা বাজেটের জন্য, সেটাও তার এখতিয়ারে পড়ে না। এখন সরকারই তো নিজে সরকারের নিয়ম কানুন বুঝতেছে না। সরকারটা যে আসলো কি করবে সেটাই তো তার স্থির হয় নাই। টাকার ব্যাপারে যেটা করে ফেলছে হঠাৎ করে 5% থেকে 15%, 7.5%, 15%, এতই যদি তারা মনে করে যে তার টাকা দরকার, তাহলে তারা নূতন সরকার হিসাবে আগের বাজেটটা বাদ দিয়ে নিজেরা একটা বাজেট দিতে পারত। যে ঠিক আছে, আমরা ওই আগের তাদের বাসায় ফেসিবাদ শেখ হাসিনার যে পালাই গেছে তার বাজেট অনুযায়ী আমরা কাজ করব না, আমরা নতুন বাজেট দিলাম। কিন্তু সমস্যা হয়ে গেল সরকার নিজেই তো নিজে কি করবে সেটা বুঝছে কি না সেটাই বুঝতেছি না এখনও। সবচেয়ে সমস্যাটা ওখানে হয়ে গেল। তো এখন এডেন্টিরিম টাকার জন্য দুই রকমের পন্থা আছে। একটা পন্থা হইল যেটা বললেন আইএমএফের সাবস্ক্রিপশান, ইনহেরিট তো করেছে, ডিজোন তো করে নাই, বলে নাই তো যে আমি তাদের আইএমএফের চুক্তির অনুযায়ী আর টাকা নেব না, আমারটুকু দিয়ে আমি চলবো, সেই মুরদ নাই, ওটাকে ইনহেরিট করেছে। ফ্যাসিবাদের চুক্তি সেটা তো মেনে চলছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ওই সময়ের কনস্টিটিউশন অনুযায়ী তো শপথ নিয়েছে, তো বাজেটের নূতনত্ব কিছু আনে নাই, বলে নাই। এখন টাকার দরকার পড়ছে। একটা হইলো আইএমএফের শর্ত পূরণ করার জন্য, সেটা তাকে মানতে হবে টাকা আনতে হলে। আর দ্বিতীয় হইল রেভিনিউ কালেকশন, যেটা এটা তো ধস নেমেছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ কোহেশন তো নাই। যারা কাজ করবে তাদের মধ্যে একটা ভীতি আছে। আপনি খেয়াল করবেন সরকারের মধ্যে যে কর্মকর্তা যাদেরকে বদল করতেছে সবগুলা বলতেছে আগের আলী যারা ছিল আলীগুলা বাদ দিতে হবে, আওয়ামী লীগেরগুলা বাদ যাবে। তো বাদ গিয়ে আনতেছে কাদেরকে? আলী বাদ গেলে কে আসবে? দল তো মোট 3টা, এর মধ্যে 2টাই এফিটুফিট করে আসে, একটা আলী একটা বাজাদ। তো আলী চলে গেলে বাজাদ আসবে। বাজার তো এখন লাফাচ্ছে, এখনই এসে যাবে, পারতেছে না। নিজেদের মুরদে তো হাসিনারা আউট করতে পারে নাই, ছেলেপেলেরা আন্দোলন করছে, হয়ে গেছে, আসছে, কিন্তু এসে যে অস্থিরতা দেখাচ্ছে। কিন্তু কর্মকর্তাগুলো আসছে কারা? রাজনীতিবিদ তারা না আসুক, কর্মকর্তা এখন যেগুলোকে আনছে এগুলা কিন্তু সবই ওই ঘরানার লোক, বাজাদ এবং জামাত ঘরানার লোক। এবং কেউ কেউ তো আমি একটু বলি যে তাদের মনকিন নকিরের সওয়াল জবাব শেষ হয়ে গেছে, সেগুলো আসছে। ওরা অনেক দিন পরে এসে খেই হারিয়ে ফেলছে, কি করতে হবে কোহেশন তো নাই। সরকার একটু বেকায়দায় পড়ে গেল। এই বেকায়দার থেকে এখন যে যেটা ইন্টারিম ব্যবস্থা দিতেছে সেটা করলো। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যিনি, আগে যদি আপনার প্রশাসন ক্যাডারে থাকতো তখন বলে যে এরা বাইরে থেকে এসে করে, এখন যিনি আছেন তিনি তো অরিজিনালি ট্যাক্স ক্যাডারের মানুষ। হয়তো ওনার মাথায় আসছে যে সহজ পন্থা যে কোনো সময় আপনি দেখবেন যেটা সহজ এটাতে যেতে চায়। বাকি যেগুলো বললেন, যেমন করের বেলাও কী হয়, যে দে তার উপর অডিট করে, তার উপর বারবার চাপে, কিন্তু নূতন এক্সপানশানে নূতন ট্যাক্স পেয়ারকে ইনক্লুড করার চেষ্টাটা কম হয়, জরিপ করে সেটা করে না। আরেকটা কথা উঠল যে আপনার কালো টাকা বা যারা পাচার করেছে নিয়ে আসা, সে নিয়ে আসার সামর্থ্য থাকলে তো আনতো, পারতেছে না তো, পারবেন কীভাবে? এর আগে যখন এরকম পাচার করলো, কেউ আদালতের দ্বারস্থ হইল, আদালতের তো বিচারহীনতা বলে যে তদন্তই করা যাবে না, তাহলে আপনি সেদিকে আনতে পারতেছেন না। এইদিকে আপনার নিজের কোহেশন নাই, যাদেরকে নিয়ে আসছেন তারা ধীরস্থিরভাবে নতুন কোনো প্রোগ্রাম দিতে পারতেছে না। তো সবটু লেজে গোবরে মিলে এখন দেখলো যে এটাই সোজা আছে, এটা মারো। ওই যে পত্রিকা দেখা গেল 12,000 কোটি টাকা হয়ে যাবে, আসবে, কিন্তু এতে কার কষ্ট হবে সেটা তো
অরাজনৈতিক সরকারের বেশি বিবেচনায় থাকে না। রাজনৈতিক সরকার হইলে তার একটা বিবেচনা থাকে যে আলটিমেটলি পরে আমি ভোটের জন্য যাব বা আমার নীতি নির্ধারণ কী আছে সেটার ইশতেহারে নির্বাচনী ইশতেহারের বাইরে যায় কিনা। এরা আসছে ওই ঠাডাপড়ি বগামূল্য ফকিরা বলে আমার কেরামত, সুযোগে চট করে চলে আসছে, কিন্তু কোনো মিশন কী হবে সেটা তো ঠিক করে নাই। আন্দোলন হচ্ছিল কোটার, শেখ হাসিনার এক গুণেমির জন্য প্রশাসনকে পা কাটলো। সরকার তো কোনো মিশন ঠিক করে না এখনও। যেটা করতেছে বিলম্বিত করার যেটা সূত্র আসছে সেটা হইল সংস্কার কমিশন। গভর্নমেন্টটা কিসের? আমি আগেও বলেছি গভর্নমেন্টটা হইলো এনজিও গ্রামের গভর্নমেন্ট, কতগুলো এনজিও আর গ্রামীণের গ্রাম। তো এনজিও গ্রাম যখন বডির করা হয় ব্লকের জন্য তখন ব্লক পায়, এনজিওগ্রাম গভর্নমেন্ট এনজিওগ্রাম করলো, এনজিওগ্রাম করে ভাবলো যে অনেকগুলো আছে ব্লক, সেই জন্য কতগুলো কমিশনার করলো, প্রথমে 6টা পরে 10টা। এখন ওনারা প্রেসক্রিপশন দেবেন, তারপরে কি হয় দেখবে। সেটার জন্য আমি এরপরও বলি ইউনূস সাহেবকে সময় দেন, এগুলোর যে হাত যেটা দিয়েছে এটাতে একটু সময় দেন, সময় দিলে উনি পারেন কিনা। কিন্তু সাধারণ মানুষের উপরে তো চাপটা একটু বেশি হয়, কারণ কর এমন একটা জিনিস যেটি ধনী গরিব সবাই সমান দিতে হয়। এটি তো নিশ্চয়ই যারা মধ্য নিম্ন আয়ের মানুষ তাদের উপরে অনেক বেশি হবে হচ্ছে। অন্যায় হচ্ছে। শুনেন না, অন্যায় কোনটা রাষ্ট্রীয়ভাবে কোনটা অন্যায় কোনটা নেয়া সে বিচারটা কে করবে? মাস্তানকে? সরকার। সাভারেন্টি কার? সরকারের। বলা হয় যে রাষ্ট্রের। রাষ্ট্র তো একটা ধারণা, একটা আইডিয়া, ওটার বাস্তবায়ন হয় কার মাধ্যমে? সরকারের মাধ্যমে। তাহলে সরকার যেটা করে সেটাই তার সাভারেন্টি। জনগণ সরকার যারা আছে তারা জনগণকে নিয়ে কি চিন্তা করতেছে? জনগণের কথা চিন্তা করলে তো হঠাৎ করে এইটা করতো না, সংযমে যেত, দরকার হলে তার অন্যান্য জায়গা থেকে কাট করতো। কেমন আরও কিছু আছে, আপনি টাকার এত বেশি দরকার হইলে যাদের প্রচুর টাকা আছে সেদিক থেকে কিছু টাকা আদায় করেন, নেন। অনেকে এরকমের প্রস্তাব দিচ্ছে যে 20% সরকারি ব্যয় কমাইলেই 50,000 টাকা চলে আসে। ব্যয় কমান, সেগুলা কমান, বা আপনি অন্যভাবেও নিতে পারেন, সারচার্জ হালকা করে সারচার্জে যান, কিছু লেবিতে যান, কিন্তু ঢালাওভাবে এভাবে ব্যবসার উপর করে দিলেন 5 থেকে 15টা গেল। আচ্ছা, এটা তো শুভঙ্করের ফাঁক আছে, করেছেন তো, কিন্তু এস্টিমেটেড ক্যালকুলেশন তো দেন নাই। যদি বলতেন যে আমি 5টাকে 15 করাতে বা 7.5-কে 15 করাতে আগে আমার এত আসতো, এখন এত আসবে, এভাবে করে যতগুলা করলেন সেই এস্টিমেশন তো দিতে পারেন নাই। তো তাহলে যা আসে দেখা যাক। যেমন প্রাইস ডিক্লারেশন যেটি ছিল সেটিও তো নাই এখন। নাই প্রাইস ডিক্লারেশন নাই। তো প্রাইস ডিক্লারেশন যদি না হয় তাহলে এই যে 15% ভ্যাট সেটি আসলে সরকারের কোষাগারে কতটুকু যাচ্ছে সেটি আসলে নিশ্চিত করবে কে? কে নিশ্চিত করবে? যারা করা তারা কি ক্যালকুলেট করেছে নিশ্চিত করবে? পারবে না তো, পারবে না। জনগণ টাকা দিচ্ছে, সে টাকা আবার সরকারের কোষাগারেও পৌঁছাবে না, হয়তো আসবে না। আপনার যদি সিস্টেমটা এভাবে করা থাকতো যে অটোমেটিক চলে আসবে তাহলে না আপনি এনশিওর হতে পারতেন। কিন্তু যদি যাদের কাছে দেয়া হবে তারা যদি সেটা এখানে জমা না দেয়, সেই সিস্টেমাইজড ওইটাতে যদি এটাকে চেক না দিতে পারে তাহলে তো আপনি হিসাব মিলাতে পারবেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাউ মেনি মানি আর দেয়ার ইন ইউর বাস্কেট, দ্যাট মাস্ট বি এনশিওর। না হলে আপনি রেট বাড়াইলেন, লাভ হবে না। আবার এখন অর্থনীতিবিদ সবাই হয়ে যায়। প্রধান উপদেষ্টার কি একজন প্রেস রিলিজে বক্তৃতা দেয়, মাঝে মাঝে বলে যে এতে জনগণের উপর কোনো চাপ পড়বে না। কেমন ওই যে সালেউদ্দিন সাহেবের বাদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বাদ, এই প্রেস রিলিজের বা প্রেস সেক্রেটারি তারা বলবে যে চাপ পড়বে না। কারণ কি বলতেছে, কিভাবে বলে যে চাপ পড়বে না? 15% ভ্যাট বাড়ানোর পরে চাপ পড়বে না। এরা বলতেছে আরেকটা কারণে যে অনেকগুলো ইসেনশিয়াল কমোডিটিজে শুল্ক জিরো করে দিয়েছে। তো শুল্ক যদি আপনি জিরো করেন তাহলে গভর্নমেন্টের কাগজে কলমে সেখানে শুল্ক নাই, কিন্তু সে জিরো করার প্রভাবটা বেনিফিটটা জনগণ পাচ্ছে কিনা। জনগণ যদি সে বেনিফিট না পায় তাহলে জিরো করার বেনিফিটটা কে পেয়ে গেল? অন্য পেল, মাঝখানে অন্যেরা পেল, তাতে প্রভাব তো পড়বেই, প্রভাব আসবে। কারণ আমি কি দেখব বাজারে আপনি শুল্ক জিরো করাতে আমি আগের থেকে কমে কিনতে পারলাম কিনা, না পারলে আমার কোনো লাভ।